ক্লাস 7-এর স্টুডেন্টরা, তোমাদের আগের দিন ক্যাটায়ন ও অ্যানায়নের ধারণা দেওয়া হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং মনেও আছে, তোমরা একটু প্র্যাকটিসও করেছো। একদম এই অধ্যায়ের শুরুতে আমরা বলেছিলাম যে পদার্থকে আমরা মোটামুটিভাবে 3 রকম ভাগে ভাগ করতে পারি। একটা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। এবার আমরা জানি যে একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ তৈরি করতে পারে। কিন্তু এখানে আমার আজকের টপিকটা একটু অন্যরকম। আমরা আজকে একটা আয়ন সম্পর্কে তো আমরা আগের দিনই জেনেছিলাম, আমরা আজকে মূলক সম্পর্কে জানব। মূলকটা কি? মূলক হচ্ছে কি, কোনো কোনো সময় এটা দেখা যায় যে একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে। তখন সাধারণভাবে সেই পরমাণু জোটটাকে আমরা বলছি মূলক। আরেকবার বলছি, একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তখন সাধারণভাবে তাদের মূলক বলা হয়। এবং আরেকটা কথা বলে রাখি, এই জোটবদ্ধ, এই পরমাণু যে জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করছে, এই যে জোটটা, এটা কিন্তু একটা আলাদা পরমাণুর মতোই আচরণ করবে। মানে এরা কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন অংশ নেবে, তখন কিন্তু এরা আলাদাভাবে অংশ নিচ্ছে না, ওরা কিন্তু ওই জোটবদ্ধ অবস্থাতেই অংশগ্রহণ করছে রাসায়নিক বিক্রিয়া। আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পড়বো, এটা আমরা দেখব। আচ্ছা, এবার আমরা আরেকটা কথা আমরা ক্লাস 6-এ বোধহয় জেনেছিলাম যে যোজ্যতা বলে একটা জিনিস কিন্তু আমরা এখানে দেখেছিলাম ক্লাস 6-এ। যোজ্যতা মানে কি, কথাটা সত্যিকারে একদম বাংলা মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। অর্থাৎ দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজ্যতা বা যোজন ক্ষমতা বলা হয়। এবার এই যে এইগুলো দেখলাম যে মূলকগুলো যে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিচ্ছে, তাহলে এখানেও কিন্তু এই মূলকগুলোর একটা যোজ্যতা থাকবে, মানে অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা থাকবে। তাহলে এই যোজ্যতা কিন্তু আমরা এর পরিমাপ মানে নির্ণয় করতে পারবো কিভাবে। আমি কয়েকটা মূলকের নাম, সংকেত এবং তাদের আধান বা চার্জ এবং যোজ্যতা দেখছি। আধান কেন বলছি, কারণ এই যে বললাম যে এরা পরমাণু জোটবদ্ধ অবস্থায় এরা কিন্তু আয়ন রূপে অবস্থান করে, তাহলে তার অবশ্যই একটা আধান থাকবে, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক। তাহলে সেইখানে আমরা কি করে এটা দেখছি, দেখো প্রথমে আমি নামটা নিয়েছি হচ্ছে নাইট্রেট। নাইট্রেটের ক্ষেত্রে নাইট্রেট মূলক, হ্যাঁ, নাইট্রেট মূলকের সংকেত হচ্ছে NO3-, মানে নাইট্রোজেন পরমাণু একটা আর 3টে অক্সিজেন পরমাণু, এরা জোটবদ্ধ অবস্থায় -1 চার্জ নিয়ে অবস্থান করছে, মানে আয়ন রূপে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে নাইট্রেট মূলক। হ্যাঁ, নাইট্রেট কিন্তু যখন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আমি কথার কথা বলছি, সোডিয়াম নাইট্রেট একটা যৌগ, সেখানে কিন্তু ওই নাইট্রেট কিন্তু একসঙ্গে মানে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু জোটবদ্ধ অবস্থাতেই অংশগ্রহণ করবে। দেখাবো আমি, বুঝতে পারবে এটা। আচ্ছা, আধান বা চার্জ কত, এখানে দেখো -1টা দিয়েছে, তাহলে চার্জ বা আধানের পরিমাণ হচ্ছে -1। যোজ্যতা হবে কিন্তু ওর আধানের পরিমাণটাই, মানে আমি এই মাইনাস চিহ্নটা বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে ওর যোজ্যতা, মানে 1। ঠিক আছে, যোজ্যতার পরিমাপ হলো। আচ্ছা, কার্বনেট একটা অন্য মূলক, সেটা হচ্ছে সংকেত লিখবো আমরা CO3-2-। ঠিক আছে, এখানে দেখো একটা কার্বন 3টে অক্সিজেন পরমাণু জোটবদ্ধ অবস্থায় অ্যানায়ন রূপে অবস্থান করছে, তাহলে CO3-2-। এবার আমি এর আধান বা চার্জ কত দেখছি, দেখো 2-, তাহলে এর চার্জ হচ্ছে -2, যোজ্যতা হবে কত, 2। আমি শুধু চিহ্নটা বাদ দিয়ে সংখ্যাটা লিখলাম, এটাই হচ্ছে ওর যোজ্যতা। সালফেট কি হবে, SO4-2-। হ্যাঁ, এখানে দেখো একটা সালফেট 4টে অক্সিজেন পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করছে। আচ্ছা, আধান বা চার্জ হচ্ছে কি -2, যোজ্যতা হচ্ছে 2। হাইড্রক্সাইড OH-, অক্সিজেন এবং হাইড্রোজেনের একটা করে পরমাণু নিয়ে জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করছে, চার্জ হচ্ছে -1, যোজ্যতা হচ্ছে 1। বাইকার্বনেট কী হবে, HCO3-। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো চার্জ হবে -1, যোজ্যতা হচ্ছে 1। ফসফেট হচ্ছে কি PO4-3-, -3 চার্জ, 3 হচ্ছে যোজ্যতা।
এতক্ষণ অবধি কিন্তু আমি দেখলাম যে এই পরমাণু জোটগুলো অ্যানায়ন হিসেবে অবস্থান করছে, এবার অ্যামোনিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা একটা ক্যাটায়ন হিসেবে অবস্থান করবে। দেখো NH4+, একটা নাইট্রোজেন, 4টে হাইড্রোজেন পরমাণু জোটবদ্ধ অবস্থায় ক্যাটায়ন রূপে অবস্থান করছে, তাহলে চার্জ হচ্ছে +1, যোজ্যতা হচ্ছে 1। তাহলে এইগুলো হচ্ছে আমার প্রধান কতকগুলো মূলকের সংকেত, তাদের আধান বা চার্জ এবং সঙ্গে আমরা তাদের যোজ্যতা আমরা দেখলাম। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা আমরা এইগুলোকে কাজে লাগিয়ে কতগুলো যৌগের সংকেত নির্ণয়ের কৌশল আমরা শিখব। তো এখানে এবার আমাদের এই যে যৌগের সংকেত আমাকে যখন লিখতে হবে, তখন কিন্তু আমাদের যোজ্যতা মনে রাখাটা খুব দরকার। এখানে আমরা মূলকের যোজ্যতা নিয়ে আলোচনা করলাম। এবার শোনো, আমরা একটুখানি কতগুলো অন্য আরও কয়েকটা মূলকের যোজ্যতা দেখব এবং কতগুলো মৌলের যোজ্যতা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন ধরো, আমরা এখানে বললাম কি দুটো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলছি যোজ্যতা। এবার আমি এখানে বেশ কিছু যৌগের সংকেত আমি ধরো নিচ্ছি। আমি এখানে তোমাদের বইতেই একটা চার্ট আছে, আমি সেটাকেই একটু দেখার চেষ্টা করছি। এই যে দেখো, এখানে কি বলছে, একটা তালিকা দিয়েছে। এই তালিকাতে একক যোজ্যতা বিশিষ্ট ধাতু সোডিয়াম বা পটাশিয়ামের সঙ্গে বিভিন্ন মূলক যুক্ত হয়েছে। মানে সোডিয়াম বা পটাশিয়াম, এদের যোজ্যতা হচ্ছে কি বলো তো, 1। ঠিক আছে, এবার এমন কতগুলো যৌগের সংকেত আমি এখানে দিয়েছি যাদের সঙ্গে সোডিয়াম বা পটাশিয়াম যুক্ত আছে, তাদের মধ্যে উপস্থিত মূলকের সংকেতও এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সোডিয়াম বা পটাশিয়ামের সংখ্যা থেকে মূলকগুলোর যোজ্যতা লিখতে হবে। দেখো এখানে আমি কিভাবে এটা করতে হবে। দেখো, আমি দেখব যে একটা মূলকের সঙ্গে কতগুলো ওই একক যোজ্যতা বিশিষ্ট, মানে 1 যোজ্যতা বিশিষ্ট সোডিয়াম বা পটাশিয়াম যুক্ত আছে। ধরো একটা মূলকের সঙ্গে 2টো সোডিয়াম যুক্ত রয়েছে, 2টো সোডিয়াম পরমাণু, তাহলে আমি সেখানে বলবো যে মূলকটার যোজ্যতা হচ্ছে 2। বুঝলে? তাহলে সোডিয়ামের বা পটাশিয়ামের যোজ্যতা যেহেতু 1, তাহলে কতগুলো সোডিয়াম বা পটাশিয়াম পরমাণু ওই মূলকের সঙ্গে যুক্ত হয়ে যৌগ তৈরি করেছে সেইটার উপর নির্ভর করে আমি ওই মূলকের যোজ্যতা করছি। যেমন দেখো, এখানে যৌগের সংকেত দিয়েছে Na2S, সোডিয়াম সালফাইড। ঠিক আছে, তাহলে আয়ন বা মূলক, এখানে আয়নই আমি বলবো, এটা S2- সালফাইড। দেখো, একটা সালফাইড, এই যে আয়নটার সঙ্গে মানে সালফার পরমাণুর সঙ্গে কটা সোডিয়াম যুক্ত আছে? 2টো সোডিয়াম। তাহলে এর যে যোজ্যতা, সালফাইডের যে যোজ্যতা, এটা হবে 2। এবং শুধু তাই না, আমি চার্জটা থেকেও কিন্তু এখানে বলতে পারছি যে 2-, তার মানে কি এর যোজ্যতা অবশ্যই এখানে 2 হতে হবে। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট একটু আগে আমরা দেখেছি। সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে দেখো, এই যে HCO3-, এটা তো মূলক হয়, বাইকার্বনেটটা নীলকালিতে লেখা রয়েছে। তাহলে সোডিয়ামের কতগুলো পরমাণুর সঙ্গে একটা মূলক যুক্ত হয়েছে? দেখো, একটা পরমাণুর সঙ্গে। তাহলে বাইকার্বনেট এখানে HCO3-, যোজ্যতা কিন্তু ওর হবে 1। ঠিক আছে, বা তাহলে বাইকার্বনেটের যোজ্যতা 1। আমি একটু আগে দেখেছি এটা -1 চার্জ, ওটাই হচ্ছে ওর যোজ্যতা। আচ্ছা, সায়ানাইড NaCN, এর ক্ষেত্রেও কিন্তু দেখো CN-, সায়ানাইড, হ্যাঁ CN-, এর কতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে? এটা হচ্ছে দেখো, একটা সোডিয়াম পরমাণুর সঙ্গে একটা সায়ানাইড মূলক যুক্ত হয়েছে, তাহলে সায়ানাইডের যোজ্যতা হচ্ছে 1। তাহলে আমরা এখানে একটা নতুন একটা পেলাম মূলক, সেটা হচ্ছে সায়ানাইড, CN-, তার যোজ্যতা হচ্ছে কিনা 1। আচ্ছা, এইবার আমরা চলে আসছি দেখো সোডিয়াম হাইড্রক্সাইড। এখানে দেখো একটা হাইড্রক্সাইড মূলক OH-, কতগুলো সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে? একটা। তাহলে হাইড্রক্সাইডের যোজ্যতা কিন্তু হচ্ছে 1। আমরা এটা একটু আগে দেখিয়েছি। আচ্ছা, ফ্লুরাইডের ক্ষেত্রে দেখো F-, এখানে দেখো সোডিয়াম ফ্লুরাইড যৌগ তৈরি করছে, একটা সোডিয়াম পরমাণু যুক্ত আছে একটা ফ্লুরাইডের সঙ্গে। তাহলে এইখানে কিন্তু এখানে আমি বলছি যে ফ্লুরাইডের যোজ্যতা হচ্ছে 1। শুধু তাই না, চার্জটা দেখেও বুঝছি, মাইনাস আছে, একটা মাইনাস, তাহলে চার্জ -1, তাহলে হচ্ছে তোমার এখানে 1 হবে যোজ্যতা। ব্রোমাইডের ক্ষেত্রেও তাই, দেখো Br-, হ্যাঁ, যোজ্যতা হচ্ছে 1, একটাই সোডিয়াম পরমাণু একটা ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, নাইট্রাইট NO2-, এটা কিন্তু আমি দেখছি যে 1 হবে যোজ্যতা। তাহলে এখানে আমি আরও দুটো পেয়ে যাচ্ছি। F-, এর যোজ্যতা দেখলাম 1, Br-, এর যোজ্যতা দেখলাম 1,
নাইট্রাইট NO2 মাইনাস, তার যোজ্যতা দেখলাম হচ্ছে 1। আচ্ছা এইবার দেখো সালফাইট SO3 2 মাইনাস, এর যোজ্যতা দেখো সোডিয়াম সালফাইট, একটা সালফাইট SO3 2 মাইনাস, এর সঙ্গে কতগুলো সোডিয়াম পরমাণু যুক্ত হয়েছে দেখো দুখানা, তাহলে যোজ্যতা হবে এর 2। শুধু তাই নয় দেখো চার্জও দেখো এখানে -2 আছে, 2 মাইনাস, তাহলে এর অবশ্যই যোজ্যতা হবে 2। তাহলে SO3 2 মাইনাস যোজ্যতা হচ্ছে 2। আচ্ছা এবার চলে আসছি পারম্যাঙ্গানেট MnO4 মাইনাস, কি যৌগ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা পটাশিয়াম পরমাণু যুক্ত আছে MnO4 মাইনাসের সঙ্গে, তাহলে আমি বলতে পারি পারম্যাঙ্গানেটের যোজ্যতা হচ্ছে 1, -1 চার্জ, তাহলে যোজ্যতা 1ই হবে। এটা হচ্ছে পারম্যাঙ্গানেট মূলক, যোজ্যতা হচ্ছে 1। আচ্ছা এবারে চলে আসি ডাইক্রোমেট Cr2O7 2 মাইনাস, দেখো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তাহলে একটা ডাইক্রোমেট মূলকের সঙ্গে দেখো দুটো পটাশিয়াম পরমাণু যুক্ত আছে, তাহলে ডাইক্রোমেটের যোজ্যতা হচ্ছে গিয়ে তোমার 2, Cr2O7 2 মাইনাস, এখানে আমি দেখতে পাচ্ছি চার্জটা -2 আছে, তাহলে যোজ্যতা হচ্ছে 2, তাহলে Cr2O7 2 মাইনাস ডাইক্রোমেট, এর যোজ্যতা হচ্ছে 2। আচ্ছা এবার অ্যালুমিনেট AlO2 মাইনাস, দেখো সোডিয়াম অ্যালুমিনেট, একটা অ্যালুমিনেট মূলকের সঙ্গে দেখো একটা সোডিয়াম পরমাণু যুক্ত আছে, অ্যালুমিনেটের যোজ্যতাও হচ্ছে 1, AlO2 মাইনাস অ্যালুমিনেট, যোজ্যতা হচ্ছে 1। জিঙ্কেট ZnO2 2 মাইনাস, তাহলে জিঙ্কেট দেখো Na2ZnO2, একটা জিঙ্কেট মূলকের সঙ্গে দেখো দুটো সোডিয়াম পরমাণু যুক্ত আছে, তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে জিঙ্কেটের যোজ্যতা হচ্ছে জিঙ্কেট মূলকের 2, ZnO2 2 মাইনাস, এর যোজ্যতা হচ্ছে 2। এবার বাইসালফেট দেখো HSO4 মাইনাস, এটা সোডিয়াম বাইসালফেট, একটা বাইসালফেট মূলকের সঙ্গে একটা সোডিয়াম পরমাণু যুক্ত আছে, অতএব আমি বলতে পারি বাইসালফেট মূলকের যোজ্যতা হচ্ছে 1, তাহলে HSO4 মাইনাস, তার যোজ্যতা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের আরও কতগুলো মূলকের যোজ্যতা এবং তাদের সংকেত। এবার আমরা আরেকটা জিনিস আমরা এর আগে ক্লাস 6-এ হয়তো আলোচনা করেছিলাম, যে হাইড্রোজেনের যোজ্যতাও কিন্তু আমরা জানি 1। আমরা দেখলাম যে সোডিয়াম বা পটাশিয়ামের যোজ্যতা 1, সেখান থেকে আমি এই মূলকগুলোর যোজ্যতা সোডিয়াম বা পটাশিয়ামের কতগুলো পরমাণুর সঙ্গে একটা করে মূলক যুক্ত হয়ে যৌগ তৈরি করেছে, তার উপর ভিত্তি করে আমি এই মূলকগুলোর যোজ্যতা নির্ণয় করলাম। এবার দেখো আমরা এখানে হাইড্রোজেনের যোজ্যতাও আমরা ধরি 1, তাহলে সেই হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে আমরা কি হাইড্রোজেন সম্বলিত অন্যান্য যৌগ থেকে অন্যান্য মৌলের যোজ্যতা নির্ণয় করতে পারি? যেমন ধরো জল, হ্যাঁ জলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জলের সংকেতটা আমি একটু লিখি, এটা হচ্ছে H2O, হ্যাঁ তাহলে এটা একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে কতগুলো হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে? দুটো, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। এবার একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, সেই জন্য অক্সিজেনের যোজ্যতা হচ্ছে এখানে 2, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। আচ্ছা HCl, এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এইখানে দেখো একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে কতগুলো হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, সেটা হচ্ছে তোমার 1, তাহলে ক্লোরিনের যোজ্যতাও হচ্ছে 1। এইগুলো আমরা কিন্তু এর আগে দেখিয়েছি। তাহলে এবার আমরা কতগুলো অন্য মৌলের যোজ্যতা এবার নির্ণয় করতে পারি। যেমন ধরো আমি এখানে ক্লোরিনের যোজ্যতা আমি এখানে 1 দেখলাম, এবার আমি কয়েকটা মৌলের যৌগের আমি দিচ্ছি। এখানে আবার একটা চার্ট দেখো আছে, দেখো সোডিয়াম ক্লোরাইড সংকেত হচ্ছে NaCl, ক্লোরিন পরমাণুর সঙ্গে কোন ধাতু যুক্ত হয়েছে? দেখো সোডিয়াম Na, হ্যাঁ আচ্ছা যৌগের ধাতুর পরমাণু পিছু ক্লোরিন পরমাণুর সংখ্যা, মানে একটা সোডিয়াম পরমাণুর সঙ্গে কটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে? দেখা যাচ্ছে একটা সোডিয়ামের সঙ্গে একটাই ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে, ক্লোরিনের যোজ্যতা আমরা জানি 1, তাহলে সোডিয়ামের যোজ্যতাও হবে কি 1, এটা এর আগে দেখেছি। সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি এটা মানে ধাতুর পরমাণু পিছু প্রত্যেকটা ধাতুর পরমাণুর সঙ্গে একটা করে ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। পটাশিয়াম ক্লোরাইড একইভাবে প্রত্যেকটা ধাতুর পরমাণুর সঙ্গে একটা করে ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে, প্রত্যেক পটাশিয়াম পরমাণুর সঙ্গে একটা করে ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে এখানে পটাশিয়ামের যোজ্যতা হচ্ছে 1। ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে দেখো ক্যালসিয়াম CaCl2, তাহলে ক্যালসিয়াম হচ্ছে ধাতু,
এবার প্রত্যেকটা ধাতু পরমাণু একটা ক্যালসিয়াম পরমাণুর সঙ্গে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে কিন্তু 2। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু একই ব্যাপার হবে, ম্যাগনেসিয়ামের যোজ্যতাও হচ্ছে 2। এবার আয়রনের ক্ষেত্রে তাহলে আমরা এখানে কতগুলো মৌলের পেলাম। এক নম্বর হচ্ছে দেখো মৌল, তার চিহ্ন দেখাচ্ছে, তাহলে এটা পাবো মৌলের চিহ্ন, আর এদিকে লিখছি আমি যোজ্যতা। তাহলে এখানে আমি দেখছিলাম যে সোডিয়ামের যোজ্যতা 1, পটাশিয়ামের যোজ্যতা 1, ক্যালসিয়ামের যোজ্যতা 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2। এবার দুটো আয়রনের দুটো যৌগ দেখো, ফেরাস ক্লোরাইড সংকেত হচ্ছে FeCl2 আর FeCl3 ফেরিক ক্লোরাইড। এটা হচ্ছে বললাম ফেরাস ক্লোরাইড, আর এই যৌগটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আয়রন বা লোহা হচ্ছে ধাতু, এটা হচ্ছে ধাতু, একটা ধাতুর সঙ্গে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে এই যৌগে আয়রনের যোজ্যতা হচ্ছে কিন্তু 2। আবার এই যৌগে দেখো একটা আয়রন পরমাণুর সঙ্গে 3টে ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে এই যৌগে আয়রনের যোজ্যতা হচ্ছে 3। তাহলে আয়রন এমন একটা মৌল যে কিনা আলাদা আলাদা যৌগে আলাদা আলাদা যোজ্যতা দেখাচ্ছে, একটা যৌগে দেখলাম 2 দেখাচ্ছে, একটা যৌগে দেখলাম 3 দেখাচ্ছে। তাহলে আয়রনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দুরকম যোজ্যতা দেখব, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, দুটো যোজ্যতাই দেখা যাবে। যে সমস্ত যৌগে কম মানে এই রকম যোজ্যতা কে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা, মানে একাধিক যৌগে ওরা এক রকম যোজ্যতা প্রদর্শন করে, যে মৌলগুলো তাদেরকে বলে হয় যে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করছে। তাহলে যেখানে ও কম যোজ্যতা দেখাবে যে যৌগে, সেই যৌগগুলোকে আমরা বলবো আস যৌগ। দেখো ফেরাস ক্লোরাইড, এইখানে আয়রনের যোজ্যতা হচ্ছে কমটা 2, আর বেশি যোজ্যতা দেখাচ্ছে দেখো এই যৌগটায় ফেরিক ক্লোরাইড, এটা হচ্ছে ইক যৌগ। তাহলে যেখানে আমরা কম যোজ্যতা দেখাবে সেটা হচ্ছে আস যৌগ, যেখানে বেশি যোজ্যতা দেখাবে সেটা হচ্ছে ইক যৌগ। একইভাবে কপারের ক্ষেত্রে CuCl2, এখানে একটা কপার পরমাণুর সঙ্গে একটা ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে এই যৌগে কপারের যোজ্যতা হচ্ছে 1। আবার এখানে একটা কপার পরমাণুর সঙ্গে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে এই যৌগের যোজ্যতা হচ্ছে 2। তাহলে কপারের ক্ষেত্রেও পরিবর্তনশীল যোজ্যতা দেখাবে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। এবার যেখানে কম যোজ্যতা দেখাচ্ছে, এইখানে 1 দেখাচ্ছে, তাহলে এই যৌগটাকে আমরা বলবো হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। আর এই যৌগটাতেও বেশি যোজ্যতা দেখাচ্ছে, 1 আর 2 মধ্যে 2 বেশি, তাহলে 2 যোজ্যতা এখানে দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। তাহলে এই কপারও হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা দেখাচ্ছে, তাহলে 1 যে সমস্ত যৌগে 1 যোজ্যতা দেখাবে কপার, সেটা হচ্ছে আস যৌগ। যেসব যৌগে কপার 2 যোজ্যতা দেখাবে সেটা হচ্ছে ইক যৌগ। এইবার আমি চলে আসছি হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এইখানটায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা অ্যালুমিনিয়াম পরমাণু, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, একটা অ্যালুমিনিয়াম পরমাণুর সঙ্গে 3টে ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা এখানে হবে কিন্তু 3। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3। আচ্ছা, এইবার আমি চলে আসছি অ্যালুমিনিয়াম হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ZnCl2, একটা জিঙ্ক পরমাণুর সঙ্গে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে জিঙ্কের যোজ্যতা হচ্ছে 2। এইটা মুখস্থ রাখতে হবে এই চার্টগুলো। আচ্ছা, এইবার কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড বলেছি। এবার দেখো সিলভার ক্লোরাইড আর লেড ক্লোরাইড। সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে কি, সিলভার হচ্ছে রূপো হচ্ছে ধাতু, তাহলে AgCl, একটা সিলভার পরমাণুর সঙ্গে একটা ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে সিলভারের যোজ্যতা হচ্ছে 1, Ag যোজ্যতা হচ্ছে 1। আবার এইখানে দেখা যাচ্ছে লেডের ক্ষেত্রে একটা লেড পরমাণুর সঙ্গে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে লেডের যোজ্যতা হচ্ছে 2, Pb যোজ্যতা হচ্ছে 2। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, টিনের ক্ষেত্রে এরকম দুটো দেখা যায়, এটা হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড আর এটা হচ্ছে স্ট্যানিক ক্লোরাইড। তাহলে এখানেও যেটা দেখা যাচ্ছে, একটা
টিন হচ্ছে ধাতু, একটা টিন পরমাণুর সঙ্গে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে এই যৌগের টিনের যোজ্যতা হচ্ছে 2। আবার এই যৌগটায় একটা টিন পরমাণুর সঙ্গে 4টে ক্লোরিন পরমাণু যুক্ত আছে, এটা যোজ্যতা হচ্ছে 4 টিনের। তাহলে এখানেও দেখা যাচ্ছে দুরকম যোজ্যতা দেখাচ্ছে, পরিবর্তনশীল যোজ্যতা দেখাচ্ছে। তাহলে যেটা নেই 2 যোজ্যতা দেখাবে টিন, সেটা হচ্ছে আস যৌগ, তার মানে স্ট্যানাস ক্লোরাইড হচ্ছে এটা। আর এটা হচ্ছে ইক যৌগ, যেখানে বেশি যোজ্যতা দেখাচ্ছে, মানে স্ট্যানিক ক্লোরাইড। তাহলে এই কতগুলো মৌলের চিহ্ন, যোজ্যতা, মূলকের যোজ্যতা, তাদের সংকেত, এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কোনো যৌগের সংকেত নির্ণয় করতে পারবো। পরের দিন আমরা সেই কৌশল শিখব।